নমস্কার। গপ্পসপ্পর তরফ থেকে আজকের প্রতিবেদন কালো গোলাপ, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা শুরু করছি। শেষ রাত থেকে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে একটানা। জানলার ভারী পর্দা টেনে টেবিল ল্যাম্প জেলে বিকাশ মিত্র একটা বই নিয়ে টেবিলের ধারে বসেছিলেন। সামনে গরম চায়ের কাপ, হাতে পাইপ। মাঝে মাঝে মুখ তুলে পর্দার ফাঁক দিয়ে বাইরের দুর্যোগের চেহারাটা দেখার চেষ্টা করছিলেন। হঠাৎ দরজায় খুটখুট শব্দ। বিকাশ মিত্র ফিরে চাইলেন, কে? দরজা ঠেলে বাড়ির কেয়ারটেকার রায়চরণ ঘরে ঢুকল। বাবু, একটি মেয়ে দেখা করতে চান। মেয়ে? বিকাশ মিত্র চিন্তিত হয়ে বলল। তার কাছে লোক আসার অর্থ একটাই, ঘোরতর বিপদে পড়েছে, সাহায্যের প্রয়োজন। তা না হলে গল্প গুজব করতে কারোর আসার কথা নয়। ওপরে নিয়ে এসো, আদেশ দিয়ে বিকাশ মিত্র বইটা সরিয়ে চেয়ার ঘুরিয়ে বসলেন। একটি সুন্দর তরুণী ঘরের মধ্যে ঢুকল, যার পরনে শাড়ি জামা বেশ ভিজে গিয়েছে, মাথার চুলেও ফোঁটা ফোঁটা জল। কি ব্যাপার? পাইপে টান দিয়ে বিকাশ মিত্র গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন। প্রশ্নের সঙ্গে সঙ্গে তরুণী আঁচল মুখে চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তারপর একটু সামলে নিয়ে বলল, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। বিকাশ মিত্র কোনো কথা বললেন না। দুটি চোখ কুঁচকে তরুণীকে ভালো করে দেখতে লাগলেন। সেই তীক্ষ্ণ দৃষ্টির সামনে মেয়েটি যেন আরও নার্ভাস হয়ে গেল। অনেকক্ষণ পর বিকাশ মিত্র একটু ঝুঁকে পড়ে বললেন, সব কিছু খুলে বলুন। তরুণী আস্তে আস্তে বলল, আমার বাবা আজ ভোরে মারা গেছেন। মারা গেছেন? গম্ভীর গলায় বিকাশ মিত্র বললেন। মেয়েটি একটু বিব্রত হয়ে পড়ল। আস্তে আস্তে বলল, মারা গেছেন মানে সম্ভবত কেউ মেরে ফেলেছে তাকে। বিকাশ মিত্র আর চোখে একবার দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে দেখলেন। প্রায় 9টা বাজে। তারপর চেয়ারে হেলান দিয়ে দুটো চোখ বন্ধ করে বললেন, সমস্ত ব্যাপারটা খুলে বলুন, কোনো কথা চাপবার চেষ্টা করবেন না। মেয়েটি অল্প কেশে গলাটা একটু ঠিক করে নিল। তারপর খুব আস্তে আস্তে শুরু করলো। রোজকার মতন আজকে ভোরেও বাবাকে ডাকতে গিয়েছিলাম। ঘরের পর্দাটা সরিয়ে দেখলাম বাবা টেবিলের ওপর মাথা দিয়ে বসে আছেন। সামনে একটা বই খোলা। বই পড়া বাবার একটা পুরনো নেশা বলতে পারেন। প্রায় ভোর রাতে উঠে পড়াশুনো করতেন। মা মারা যাওয়ার পর থেকে এই অভ্যেসটা আরও যেন বেড়ে উঠেছিল। কাছে গিয়ে ডাকলাম, কোনো সাড়া নেই। ভাবলাম ঘুমিয়ে পড়েছেন। আরও কাছে গিয়ে অল্প ধাক্কা দিতেই কথাটা শেষ হওয়ার আগেই মেয়েটি কেঁদে উঠল। সমস্ত ঘটনা ছবির মতো ভেসে উঠল মেয়েটির সামনে। খুব শান্ত গলায় বিকাশ মিত্র জিজ্ঞেস করলেন, আপনার নামটা কি জানতে পারি? কান্না ভেজা গলায় মেয়েটি বলল, মিনতি, মিনতি রায়। চেয়ারের হাতলে পাইপটা ঠুকে ছাইগুলো ফেলতে ফেলতে বিকাশ মিত্র সান্ত্বনার সুরে বললেন, কেঁদে আর কি লাভ বলুন মিনতি দেবী? কাঁদলে কি আর মরা মানুষ ফিরে আসে? তার চেয়ে সব কিছু খুলে বলুন, দেখি কতদূর কি কিনারা করতে পারি। মিনতি আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিয়ে গলায় বলতে আরম্ভ করলো। একটু ধাক্কা দিতেই বাবা হেলে পড়লেন। শরীরে কোনো উত্তাপ নেই, বরফের মতন ঠান্ডা। নাকের দুটো পাশ লাল হয়ে ফুলে উঠেছে। সামনে একটা কাগজ, তার ওপরে পেন্সিল দিয়ে শুধু একটি অক্ষর লেখা, চ। বিকাশ মিত্র বাধা দিলেন, মাফ করবেন, হাতের লেখাটা কার? মিনতি বলল, বাবারই হাতের লেখা। একটু দূরে টেবিলের ওপর একটা কালো রঙের গোলাপ ফুল। আমাদের বাগানে ফুল গাছই নেই, ওই ফুলটি কোথা থেকে এলো বুঝতে পারছি না। তখনই আমাদের বাড়ির ডাক্তার সেনকে ফোন করে দিলাম। তিনি এসে পরীক্ষা করে বললেন, ঘন্টা দুয়েক আগে সব শেষ হয়ে গেছে। কিসে মৃত্যু হয়েছে সে কথাটা তিনি পোস্টমর্টমের না হলে বলতে পারবেন না। তারপরেই আপনার কথা মনে হলো। মনীষাদের জড়োয়া নেকলেসটা আপনি উদ্ধার করেছিলেন। একবার ভাবলাম আপনাকে ফোন করি, তারপর একেবারে সোজা চলেই এলাম আপনার কাছে।
বিকাশ মিত্র কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, পুলিশে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, ডাক্তার সেনই থানায় ফোন করে দিয়েছেন। মিনতি খুব আস্তে করে বলল। পুলিশ এসেছে? না, আসেনি, অন্তত আমি বেরোবার সময় পর্যন্ত না। বিকাশ মিত্র দাঁড়িয়ে উঠলেন, হাত বাড়িয়ে কোটটা টেনে নিতে নিতে বললেন, চলুন, পুলিশ আসবার সঙ্গে সঙ্গে আমাদের গিয়ে পৌঁছতে হবে, নয়তো ওদের খানা তল্লাশির পর আমাদের দেখবার মতো কিছুই থাকবে না। বাড়িতে পা দিয়ে মিনতি চমকে উঠল। বাড়ির সামনে পুলিশের ভিড়, ভীষণ গোলমাল। পাড়া প্রতিবেশীরাও অনেকে এসে জুটেছে। একটু এগিয়ে যেতেই মিনতি অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। বহুদিনের পুরনো চাকর চন্দ্রনাথকে পিচ মোড়া দিয়ে বাঁধা হয়েছে। মিনতিকে দেখেই চন্দ্রনাথ হাউমাউ করে কেঁদে উঠল। বলল, দেখুন মামুনি, আমার কি অবস্থা। আমি নাকি বাবুকে। কথাটা শেষ করার আগেই চোখের জলে বুড়ো দুটো গলা ভেসে উঠল। সে আর একবার কথা বলার চেষ্টা করতেই ইন্সপেক্টর সাহেব ধমক দিয়ে উঠলেন, চোপড়াও খুনে কোথাকার, তোমার হয়েছে কি? ফাঁসি কাটে ঝুলতে হবে, সে খেয়াল আছে? এবার বিকাশ মিত্র এগিয়ে এলেন। কি ব্যাপার মিস্টার নাগ, আসামিকে পাকড়াও করেছেন নাকি? বিকাশ মিত্রকে দেখে মিস্টার নাগ দাঁড়িয়ে বললেন, হ্যাঁ স্যার, আর একটু দেরি হলেই ঝানু বুড়ো কেড়ে পড়ত। খুব সময় এসে পড়েছি। প্রমাণ পেয়েছেন এর বিরুদ্ধে? প্রমাণ? রায় বাহাদুর নিজে এর নাম লিখে গেছে, এই দেখুন না কাগজটা। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর নাগ একটা কাগজ বিকাশ মিত্রের সামনে ধরলেন। বিকাশ মিত্র কাগজটার ওপর আলগোছা একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, চলুন, ঘরের মধ্যেটা একবার দেখে আসি। ছোট্ট ঘর, একপাশে একটি টেবিল, খান দুয়েক চেয়ার, একটি ছোট খাট, ঘরে জানলা দুটি, একটি দরজা, সেটি ভেতরের দিকে। সেই দরজা দিয়ে বাইরে যাওয়ার কোনো উপায় নেই, কেবল পাশে মিনতির ঘরে যাওয়া চলে। মিনতির ঘরটিও ছোট, আসবাবপত্র বেশি নেই। বিকাশ মিত্র ঘরের মাঝখানে একটা চেয়ারে বসে বললেন, কিন্তু একটা কথা মিস্টার নাগ, আপনার আসামি রায়বাহাদুরের ঘরে ঢুকলো কী করে? ইন্সপেক্টর নাগ মুখে বিদ্রূপের হাসি ফুটে উঠল। ভাবটা যেন শখের গোয়েন্দা আর সরকারি পুলিশে আকাশ পাতাল প্রভেদ। মুখে বললেন, ঘরের মধ্যে ঢুকেছে এই কথা আপনাকে কে বলল? মানে? বিকাশ মিত্র একটু আশ্চর্য হয়ে বললেন, ঢোকেনি? তাহলে ব্যাপারটা হলো কি করে? এবারে ইন্সপেক্টর নাগ উচ্চ হাস্যে বললেন, ঢোকেনি, আগের থেকেই ঢুকে বসেছিল। কাল সন্ধ্যা কিংবা রাত্রিবেলায় খাটের তলায় লুকিয়েছিল। ও, তাহলে বেরোলো কোথা দিয়ে? মিনতি দেবী যখন এ ঘরে ঢুকলেন তখন ঘরে কোন লোক ছিল না, আর মিনতি দেবীর ঘরের দরজাও ভেতর থেকেই বন্ধ ছিল, তাই না? মিনতি ঘাড় নাড়ল। তাছাড়া এত নিচু খাটের তলায় লোক ঢুকবেই বা কী করে? আধুনিক ডিজাইনের খাটের এই একটা মস্ত সুবিধা। ইন্সপেক্টর নাগের মুখটা একটু যেন বোকা বোকা দেখালো। তারপরই তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, ওসব ভেবে আর লাভ কি? বদমাইশের অসাধ্য কাজ দুনিয়ায় কিছু আছে নাকি? সবচেয়ে বড় কথা, রায়বাহাদুর নিজের হাতে চ অক্ষর লিখে গেছেন। চ মানেই চন্দ্রনাথ। এ তো একটা শিশুও বুঝতে পারে। পুরনো চাকরগুলোই তো শয়তান। আমার 20 বছরের পুলিশের চাকরিতে এই ধরনের কম কেস ঘাঁটলাম। বিকাশ মিত্র কোনো উত্তর দিলেন না। ইতিমধ্যেই তিনি তন্ন তন্ন করে ঘরটা পরীক্ষা করতে শুরু করলেন। ঘরের মেঝের ওপর চোখ বোলাতে বোলাতে তিনি থমকে দাঁড়িয়ে নিচু হয়ে সবুজ রঙের রেশমি সুতোর টুকরো কুড়িয়ে নিয়ে পকেটে রাখলেন। টেবিলের ওপর থেকে কালো গোলাপটি রুমালে জড়িয়ে নিয়ে আগেই তুলে নিয়েছিলেন। চৌকাঠ পার হয়ে মিনতির সামনে দাঁড়িয়ে বললেন, একবার হাসপাতালের দিকে যাচ্ছি, মর্গেও যাব, আর পোস্টমর্টম রিপোর্টটাও জোগাড় করতে হবে। নমস্কার। তারপর সিঁড়ি দিয়ে নামতে নামতে ইন্সপেক্টর নাগের দিকে ফিরে বললেন, চলি মিস্টার নাগ। একটা কথা, চয়ের জন্য যদি চন্দ্রনাথকে গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে তো আপনাদের বড় কর্তা চণ্ডীবাবুকেও হাতকড়ি লাগানো উচিত, কি বলেন? মাসখানেক পরের কথা। দুটি চেয়ারে মুখোমুখি বসে বিকাশ মিত্র আর মিনতি রায়। হঠাৎ একটু দাঁড়িয়ে বিকাশ মিত্র বললেন, আপনি বোধহয় একটু আশ্চর্যই হয়ে গেছেন মিনতি দেবী। এত শীঘ্র যে কেসটার কিনারা হবে তা অবশ্য আমিও ভাবিনি। মিনতি বলল,
কেসটা সম্বন্ধে জানবার জন্য আমি খুবই উদগ্রীব হয়ে রয়েছি মিস্টার মিত্র। বিকাশ মিত্র চেয়ারে বসে পাইপে বার দুয়েক টান দিয়ে বললেন, শুনুন তাহলে। আপনার ঘরটা দেখেই বুঝতে পারলাম যে বাইরে থেকে কেউ ভেতরে আসেনি। এলে অন্তত আপনি জানতে পারতেন। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় কেউ যে ঘরে ঢুকে আবার বেরিয়ে গেছে এও সম্ভব নয়। পোস্টমর্টম রিপোর্টে দেখলাম যে তীব্র বিষে আপনার বাবার মৃত্যু হয়েছে। কালো গোলাপটি পরীক্ষা করে জানলাম যে গোলাপে বিষ মাখানো ছিল। সে বিষ যা তীব্র তা আপনি ধারণাও করতে পারবেন না। শুধু শুঁকলেই 2 সেকেন্ডের মধ্যে যে কোনো জোয়ান লোকের মৃত্যু হতে পারে। এ পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু এই বিষ মাখানো গোলাপ এলো কোথা থেকে? আপনার বাবা কাগজে লিখে গেছেন বলেই বাড়ির পুরনো চাকর চন্দ্রনাথকে গ্রেপ্তার করতে হবে এই ধারণাটা এত মামুলি যে এতে আমি মোটেই আমল দিইনি। শুধু শুধু একটা মানুষ আরেকটা মানুষকে মৃত্যু ঘটায় না, তার একটা কারণ থাকে। খোঁজ করে জানলাম আপনার বাবার কোনো শত্রু ছিল না। ব্যাপারটা একটু ঘোরালো বলেই মনে হলো। আপনি প্রথম দিন আমার কাছে এলেন সেদিন লক্ষ্য করলাম আপনার 2 হাতে 5টি আংটি, আর প্রত্যেক আংটিতেই খুব দামি পাথর বসানো। আজকালকার কম অলংকারের যুগে এটা অস্বাভাবিক বলেই মনে হয়েছিল। আপনার বাবার আঙুলগুলো রিপোর্টে দেখলাম অনেকগুলো দামি পাথর বসানো আংটি ছিল। আপনাদের ঘরের আলমারির মধ্যে কাঠের একটা হরিণের চোখেও দেখলাম মূল্যবান পাথর। দামি পাথরের যেন ছড়াছড়ি বলেই মনে হলো। খোঁজ নিয়ে জানতে পারলাম আপনার বাবার দামি পাথর কেনার খুব বাতিক ছিল। এজন্য উনি একবার বার্মা দেশেও পাড়ি দিয়েছিলেন। যে আপনাদের বাবাকে মেরেছে সে একটিও দামি পাথর সরায়নি। কাজেই বোঝা যাচ্ছে পাথর চুরি করা তার উদ্দেশ্য ছিল না, কিংবা পাথর সরাবার সুযোগ সে পায়নি। মানুষকে হত্যা করার সাধারণত 2টি উদ্দেশ্য থাকে, একটি লোভ আর একটি প্রতিহিংসা। আপনাদের বুড়ো চাকর চন্দ্রনাথের সঙ্গে আলাপ করে জানলাম যে মংপু বলে একটা বর্মী মাঝে মধ্যে আপনার বাবার কাছে আসতো। আপনার বাবা মারা যাওয়ার দিন কয়েক আগে আপনাদের বাড়ির পেছনে খালি জমিতে মংপুর থাকার জন্য একটা চাল ঘরও তৈরি করিয়ে দিয়েছিলেন। আপনারা জানতেন যে মংপু আপনার বাবার বাতের জন্য বাঘের চর্বি নিয়ে আসতো, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। কি তাহলে আসল ব্যাপার? উদ্বিগ্ন গলায় মিনতি জিজ্ঞেস করল। পাইপটা নিভে গিয়েছিল। বিকাশ মিত্র দেশলাই জ্বালিয়ে সেটা ধরিয়ে নিলেন। তারপর বললেন, আসলে ব্যাপার, মংপু দামি পাথরের ব্যবসা করত। মংপুর সঙ্গে ভাব জমাতে বেশি দেরি হলো না। সে তো আপনিও দেখেছেন। কতদিন ধরে ওদের ঘরে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি। বেশ কয়েকবার তাড়ির বদলে মংপুর মনের অনেক গোপন কথা জানতে পেরেছি। সে খুব ভালো সাপের খেলা দেখাতে পারত। তার চালঘরের কোণে বেতের ঝাঁপি চাপা অনেক রকমের সাপ ছিল। আপনার বাবার সঙ্গে মংপুর আলাপ হয়েছিল বর্মা দেশের মেমিও শহরে। পাহাড় থেকে মংপু অনেকগুলো পাথর সংগ্রহ করেছিল। তখন ওগুলোর দাম সম্বন্ধে কিছুই জানতো না। আপনার বাবা মংপুকে বুঝিয়েছিলেন ওসব ঝুটো পাথর। নামমাত্র দামে তার কাছ থেকে তিনি ওইসব পাথর কিনে নিয়েছিলেন। কিছুদিনের মধ্যেই মংপু আসল ব্যাপারটা জানতে পেরেছিল। কতকগুলো পাথর তার নিজের কাছে ছিল, সেগুলো সে এক জুহুরির কাছে নিয়ে যেতে ঠিক দামটা জানতে পারে। বর্মীরা ভীষণ প্রতিহিংসা পরায়ণ হয়। আপনার বাবার ঠিকানা তার কাছে ছিল, আপনার বাবাই দিয়েছিলেন। যদি ভালো পাথর আরও জোগাড় করতে পারে তাহলে তাকে যাতে পাঠিয়ে দিতে পারে। সুদূর বর্মা থেকে মংপু বাংলাদেশে এসেছিল। আপনার বাবার সঙ্গে দেখা করার আগে পাথরগুলোর ন্যায্য দাম চেয়েছিল। আপনার বাবা বোধহয় তাকে মিষ্টি কথায় ভোলাতে চেয়েছিলেন। তাকে ঠান্ডা করার জন্য নিজের জমিতে চাল ঘরেও তুলে দিয়েছিলেন। কিন্তু বর্ম জাতি তিনি ঠিক বুঝতে পারেননি। প্রতিহিংসা নেওয়ার জন্য এরা বছরের পর বছর অপেক্ষা করে। একদিন মংপু সুযোগ পেল এবং সহজেই কাজ সারল। কিন্তু বন্ধ ঘরে সে ঢুকলো কেমন করে? মিনতির গলার স্বর কেঁপে কেঁপে উঠল। বিকাশ মিত্র মুচকি হেসে বললেন, ঘরে সে ঢোকেনি, কোনো মানুষই ঢোকেনি সে ঘরে। তবে আপনার বাবা কোনো মানুষের হাতে মারা যাননি।
সে কি? আশঙ্কায় মিনতির মুখ ফ্যাকাশে হয়ে উঠল। পরের ব্যাপারটা অবশ্য আমাকে অনুসন্ধান করে বের করতে হয়েছে। মংপুর কাছ থেকে আর কিছুই জানা যায়নি। আমি দেখলাম ঘরের দরজা জানলা সব যদি বন্ধ থাকে তবে একমাত্র আসার পথ ভেন্টিলেটর দিয়ে, কিন্তু সেখান দিয়ে মানুষের আসা সম্ভব নয়। একমাত্র আসতে পারে সরীসৃপ জাতীয় কিছু। যে সাপগুলো মংপুর ঘরে ছিল সেইগুলো সবই বিস্তার ভাঙা, নয়তো তাদের নিয়ে খেলা করা মংপুর পক্ষে সম্ভব হতো না। কিন্তু রেশমি সুতো দিয়ে সাপের শরীরের সঙ্গে বিষ মাখানো কালো গোলাপ বেঁধে দিয়ে অনায়াসেই সেটিকে ভেন্টিলেটর দিয়ে ঘরের মধ্যে চালান দেওয়া যায়। এই কালো গোলাপ মেমিওর পাহাড়ে অজস্র ফোটে এবং বহুদিন অবিকৃত অবস্থায় থাকে। মংপুকে সন্দেহ করার এও আমার একটা কারণ। মংপু এটা বেশ জানত একবার কালো গোলাপটা ঘরের মধ্যে ফেলতে পারলে কৌতূহলবশত আপনার বাবার পক্ষে ফুলটি তুলে নিয়ে শুঁকতে যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু আপনার বাবা সাপটাকেও দেখতে পেয়েছিলেন, সম্ভবত ফুলটা শোঁকার প্রায় সঙ্গে সঙ্গেই। সেই জন্য হাতের কাছে কাগজ পেয়ে শেষ মুহূর্তে লিখতে যাচ্ছিলেন, কিন্তু তীব্র বিষের প্রকোপে সে একটি অক্ষর লিখেই মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন। বাবা তো শুধু লিখেছিলেন চ। মিনতি অস্পষ্ট কণ্ঠে বলল, হ্যাঁ, সাপটার নাম লিখতে যাচ্ছিলেন, চন্দ্রবড়া সাপ। এই সাপটা মংপুর কাছে আপনিও হয়তো দেখেছেন। মংপু নিজের সম্বন্ধে এত নিশ্চিন্ত ছিল যে সে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা পর্যন্ত করেনি। কিন্তু হাজার চেষ্টা করেও পাপীরা কিছুতেই নিজেদের পাপ কাজ লুকোতে পারে না। কেমন করে দু একটা চিহ্ন ঠিক পেছনে রেখে যায়। এই কালো গোলাপ আর রেশমি সুতোই মংপুকে গারদে পাঠালো তো। কথাটা বলে নিজের হাতঘড়ির দিকে নজর পড়তেই বিকাশ মিত্র দাঁড়িয়ে উঠলেন। রাত 8টা বাজে। উঠি, 8:30টায় আমার কাছে একটি লোক আসবার কথা আছে। এতক্ষণ মিনতি যেন রূপকথার গল্প শুনছিলেন। সে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলল, মিস্টার মিত্র, কি করে যে আপনার ঋণ শোধ করব? সিঁড়ি দিয়ে নামতে নামতে বিকাশ মিত্র হাসলেন। একদিন বরং নেমন্ত্রণ করে খাইয়ে দেবেন, সেই ভালো। আচ্ছা, আসি, গুড নাইট। নমস্কার।